ভ্রমণ পিপাসু বাঙালির কাছে পাহাড় মানেই যে নামটা মনের কোণে প্রথম উদয় হয় সেটা হচ্ছে দার্জিলিং। তবে স্বাধীনতার পূর্ব থেকেই যে কোনো ভারতীয় অথবা সুদূর ইউরোপ নিবাসী ইংরেজদের কাছে পাহাড়ের কোলে অবস্থিত যে ছোট্ট শহরটি সবচেয়ে বেশি পছন্দের ছিল সেটা হচ্ছে হিমাচল প্রদেশে অবস্থিত সিমলা। তাই আজও যে কোনো ভারতীয়ের কাছেই তাদের স্বপ্নের গন্তব্য হল স্বাধীনতা পূর্ব ভারতের গ্রীষ্মকালীন রাজধানী শহর এই সিমলা, যা কুইন্স অফ হিলস নামেও পরিচিত। তাই আমি আমার এই সিমলা ভ্রমণ পর্বের ইতিবৃত্ত নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আপনাদের প্রিয় ভ্রমণ সঙ্গী ভবঘুরে বিপুল। আর আপনারা দেখছেন ভ্যাগাবান বিপুল। 31শে মার্চ বিকেল 5টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে টোটো করে সোজা পৌঁছে গেলাম কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। টিকিট কেটে 5টা 35-এর কল্যাণী সীমান্ত লোকাল ধরে 1.5 ঘন্টা বাদে সন্ধে 7টা 5 নাগাদ আমার যাত্রার প্রথম পর্বের শেষে এসে পৌঁছালাম শিয়ালদা স্টেশনে। নেমে পড়লাম শিয়ালদা স্টেশনে, আর এখন এই শিয়ালদা স্টেশন থেকে মেট্রোর দিকে যাব, কারণ মেট্রো ধরে যেতে হবে হচ্ছে হাওড়াতে, আর আমাদের ট্রেন হচ্ছে হাওড়া থেকে। আগে শিয়ালদা থেকে হাওড়া যেতে শিয়ালদা স্টেশনের বাইরে ট্যাক্সিওয়ালাদের জুলুম ও অত্যাধিক ভাড়া আদায়ের দাপটে প্রায়শই যাত্রীদের হয়রানি হতে হতো। তবে মেট্রো চালু হওয়ার পর থেকে আজ সেখানে না আছে ট্যাক্সির ভিড়, না আছে সেই জুলুমবাজি। তাই আমার মতন যারা শিয়ালদা স্টেশন থেকে মেট্রো করে হাওড়া যেতে চান, শিয়ালদা মেন থেকে সাউথের দিকে এগোলেই আপনাদের চোখে পড়বে হোর্ডিংয়ে লেখা শিয়ালদা মেট্রো, আর সেখান দিয়ে প্রবেশ করে চলন্ত সিঁড়ি করে নিচে নেমে আসলেই পৌঁছে যাবেন মেট্রো টিকিট কাউন্টারের সামনে। হাওড়া থেকে ট্রেন ধরার জন্য এই প্রথমবার আমি এই মেট্রোটা ইউজ করছি। 20 টাকায় মাত্র 15 থেকে 20 মিনিটে এই শিয়ালদা থেকে পৌঁছে গেলাম হাওড়াতে। মানে এর থেকে সুবিধা আর কি হতে পারে? একদম কম সময়ে শিয়ালদা থেকে হাওড়া আসার এটা বেস্ট ওয়ে। এই হচ্ছে মেট্রো নিউ কমপ্লেক্সের এন্ট্রি বা এক্সিট, আর এইখান দিয়ে যেতে হবে 1 থেকে 15 নম্বরে। হাওড়া পৌঁছে গেছি, কিন্তু চলে এসেছি অনেকটা আগে, তাই বসে থাকা ছাড়া উপায় নেই। আর আমার যে ট্রেন রয়েছে সেটা হচ্ছে 9:55-তে, এখন বাজে 9:12, তাই আমাকে প্রায় 40 মিনিট মতন অপেক্ষা করতেই হবে। আর এই হাওড়া থেকে কালকা যাওয়ার যে ট্রেনটা রয়েছে সেটা হচ্ছে 12311 নেতাজি এক্সপ্রেস। এই ট্রেনটাতে করেই আমি আজকে যাব কালকা, তারপরে কালকা থেকে যাব সিমলা। এই কালকা মেলে মোট 19টা কোচ রয়েছে, যার মধ্যে 4টে জেনারেল, 7টা স্লিপার ক্লাস, একটা এসি ফার্স্ট ক্লাস, 3টে এসি 2 টায়ার এবং 4টে এসি 3 টায়ার। আর এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার্ডের সুবিধাও আছে। ডিসপ্লে বোর্ডে যখন দেখলাম আমাদের ট্রেন 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, তখন লাগেজপত্র নিয়ে তড়িঘড়ি রওনা দিলাম প্ল্যাটফর্মের দিকে। ট্রেন প্রায় আধ ঘন্টা আগেই দিয়ে দিয়েছে, যাচ্ছি এখন কোচের দিকে। আমাদের কোচ হচ্ছে B2, তো মাঝামাঝি পড়বে, যাওয়া যাক, দেখি কোন জায়গাটায় রয়েছে। এটা হচ্ছে B3, এরপরেই হচ্ছে B2। এই হচ্ছে B2 কোচ। লাগেজপত্র নিয়ে কোচে উঠে স্বল্প খোঁজাখুঁজির পরেই পেয়ে গেলাম আমরা আমাদের কাঙ্ক্ষিত সিট। এই হচ্ছে আমাদের সিট, 65, 66, 67। এই 3টে হচ্ছে আমাদের সিট, 3 জনের। আর অলরেডি বালিশ টালিশ দেওয়া হয়ে গেছে। ঘড়িতে এখন বাজে 9:55, আর একদম 9:55তেই আমাদের ট্রেন ছেড়ে দিল। তারপর বাড়ি থেকে আনা
মটর পনির আর পরোটা সহযোগে রাত্রকালীন আহারটা সেরে নিলাম। কেমন লাগছে? ভালো? খুব খিদে পেয়েছিল না? দুপুরে খাওয়ার পরে জাস্ট এতক্ষণ প্রায় কিছুই খাওয়া হয়নি, ভাই টুকিটাকি কিছু খাওয়া হয়েছে, বাদাম, আর ওর জোর খিদে পেয়ে গেছে। যেন কখন থেকে বলছে যে কখন খাবো কখন খাবো। ট্রেনে উঠেই ট্রেন ছাড়লো আর খেতে শুরু করে দিলাম। খাওয়া দাওয়া পর্ব শেষ করে বিছানাপত্র রেডি করে শোয়ার জন্য যখন প্রায় প্রস্তুত, তখনই আমাদের ট্রেন এসে পৌঁছালো তার পরবর্তী গন্তব্য বর্ধমান স্টেশনে। হাওড়া থেকে 93 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো তার প্রথম গন্তব্য বর্ধমান জংশনে। আর এই স্টেশনে এই ট্রেনের ওয়েটিং টাইম হচ্ছে 2 মিনিট। প্রায় 25 মিনিট লেট করে এই ট্রেনটা বর্ধমান স্টেশনে এসে পৌঁছেছে। এই ট্রেনের পরবর্তী গন্তব্য হচ্ছে দুর্গাপুর জংশন। তবে ট্রেন দুর্গাপুর পৌঁছানোর পূর্বেই আমরা সকলে গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়েছিলাম। আর সকালে যখন ঘুম ভাঙল তখন অনেকটাই বেলা হয়ে গিয়েছে। সকাল 7:11 নাগাদ চলন্ত ট্রেনের সিটে বসে বাতানুকূল কামরার জানলার ভেতর দিয়ে যখন ট্রেনের বাইরের দৃশ্য উপলব্ধি করছিলাম, তখন কিছুটা অলসতা কাটাতে ভ্রাম্যমান চাওয়ালার কাছ থেকে চা নিয়ে তাতে চুমুক দিতে লাগলাম। আর তার কিছুক্ষণ বাদেই নাস্তা চাই নাস্তা, ব্রেড অমলেট পাস্তা বলে হাঁক দিতে দিতে যখন রেল ক্যান্টিনের লোকেরা ট্রেনের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছিল, তখন তাদের কাছ থেকে 50x3 মোট 150 টাকা দিয়ে দুটো ব্রেড অমলেট আর একটা পাস্তা কিনে আমরা সকালের প্রাতরাশটা সেরে নিলাম। হাওড়া থেকে 725 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো মির্জাপুর স্টেশনে। এই স্টেশনে এই ট্রেনটির হল্টিং টাইম হচ্ছে 2 মিনিট। এই মির্জাপুর স্টেশনে এই ট্রেনটির অ্যারাইভেল টাইম হচ্ছে 9:08, কিন্তু এই ট্রেনটি এসে পৌঁছালো 9:58-তে। প্রায় 50 মিনিট মতন লেট রয়েছে এই ট্রেনটি। ট্রেন ছেড়ে দিল মির্জাপুর স্টেশন। এরপরে এই ট্রেনটি গিয়ে থামবে হচ্ছে প্রয়াগরাজ জংশনে। সময় যখন কিছুতেই কাটতে চায় না, তখন কেউ বা মাটি দিয়ে বানায় পুতুল, কেউ বা দিনেও ঘুমায়, আর কেউ করে শুধু খাই খাই। এভাবেই কাটতে লাগলো আমাদের ট্রেন জার্নি। প্রয়াগরাজ স্টেশনে ঢোকার পূর্বে আমাদের ট্রেন পার করলো যমুনা নদী। 2025-এর ফেব্রুয়ারিতে যখন গঙ্গাসাগর মেলায় এসেছিলাম, তখন ফেরার পথে এই প্রয়াগরাজ স্টেশন থেকেই ট্রেন ধরে বাড়ি ফিরেছিলাম। সেই গঙ্গাসাগরের ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা যদি চান তাহলে সেটা দেখতে পারেন। হাওড়া থেকে 814 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো প্রয়াগরাজ জংশনে। আর ঘড়িতে এখন বাজে 11:17। এই ট্রেন এই প্রয়াগরাজ স্টেশনে আসার সময় ছিল 10:30-এ। প্রায় 37 মিনিট লেট করে এই ট্রেনটা প্রয়াগরাজ জংশনে এসে পৌঁছেছে। আর এই প্রয়াগরাজ জংশনে আমি আগেও এসেছি, যেটা আগে নাম ছিল এলাহাবাদ জংশন। 2025 সালে যখন কুম্ভ মেলা হয়েছিল, সেই কুম্ভ মেলাতে ফেরার সময় কিন্তু আমি এই প্রয়াগরাজ জংশন থেকেই ট্রেন ধরে গিয়েছিলাম হাওড়াতে। তো আবার দ্বিতীয়বার এলাম, এই প্রয়াগরাজ জংশনের উপর দিয়ে যাচ্ছি। আমরা আমাদের দুপুরের খাবারটাও ট্রেনের ক্যাটারিং সার্ভিস থেকেই অর্ডার করেছিলাম। দুপুরে খাবারের অর্ডার দিয়েছিলাম 3 জনের জন্য। তো একটা ভেজ থালি আর দুটো ডিমের থালি এই অর্ডার দিয়েছি। মানে ভেজ থালি হচ্ছে 150 টাকা করে, আর ডিম থালি হচ্ছে বা আন্ডা থালি হচ্ছে
160 টাকা করে। তো এই হচ্ছে খাবার। এখানে ভাত রয়েছে, কিছু তরকারি রয়েছে, ডিম রয়েছে দুটো, ডাল আর সবজি রয়েছে, আর ভেজেও তাই রয়েছে। খাবারের মান খুব ভালো না হলেও মোটামুটি ছিল, ওই যে মন্দের ভালো আর কি। আর তা দিয়েই আমরা আমাদের মধ্যাহ্নভোজনটা করে নিয়েছিলাম। কানপুর স্টেশনে ঢোকার আগে প্রায় 20 মিনিট দাঁড় করিয়ে রাখলো। এমনিতেই ট্রেন 1 ঘন্টা মতন লেট আছে, তারপরে আরও 20 মিনিট এখানটায় দাঁড় করিয়ে রেখে এখন ছাড়লো, এখন কানপুর স্টেশনে ঢুকবে। হাওড়া থেকে 1009 কিলোমিটার পথ অতিক্রম করে প্রায় 1 ঘন্টা 20 মিনিট লেটে আমাদের ট্রেন এখন আসলো কানপুর সেন্ট্রাল স্টেশনে। এখন বাজে বেলা 2:52, আর এই ট্রেনটার এই কানপুর স্টেশনে টাইম ছিল 1:30। প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতন লেট। এই কানপুর সেন্ট্রাল স্টেশনে প্রায় 5 মিনিট মতন ট্রেন দাঁড়ালো আর ছেড়ে দিল। এখনও যা লেট আছে জানি না কতক্ষণে কভার করতে পারবে এই লেটটা, দেখা যাক। কানপুর স্টেশন ছাড়ার পর থেকেই ট্রেনটা চলছে, কিন্তু এতটা ধীরে ধীরে চলছে যে এমনিতেই তো 1 ঘন্টা 20 মিনিট লেট ছিল তখন, এখন তো মনে হয় আরও লেট হয়ে যাবে। জানি না যে অবশেষে কালকা পৌঁছানো পর্যন্ত যে কতটা লেট থাকবে। দেখাচ্ছে এখনো পর্যন্ত যে ঠিক সময়ে পৌঁছাবে, কিন্তু আমার তো মনে হচ্ছে না যে ঠিক সময়ে পৌঁছাতে পারবে। আর ভালো লাগছে না। চলে আসলাম উপরে। আমাদের যে 3টে বেড রয়েছে, আমার একদম উপরেরটা আমি নিয়েছি, আর নিচে আমার ওয়াইফ রয়েছে, আর মাঝখানে রয়েছে মেয়ে। আর মেয়ে মাঝখানে কি করছে চলুন দেখাই যে আমার মেয়ে কি করছে। একবার দেখুন। দেখলেন, এই হচ্ছে আমার মেয়ে। মানে ওর বয়স এখন 8-9 বছর। ও ছোটোবেলা থেকেই আমরা দেখছি যে ওকে যদি বই দেওয়া হয়, মানে বা অন্যান্য বাচ্চাদের ক্ষেত্রে কি হয় যে খেলা দিতে হয় বা অন্য কিছু দিতে হয়, ওর ক্ষেত্রে যেটা হয় যে ও যদি বই দিয়ে দেওয়া হয় ও আর সব কিছু ভুলে যাবে, নিজের থেকেই বই পড়ে। যে এখন যে মাঝখানে শুয়ে নিয়ে কিছুক্ষণ শোয়ার পরে বইটা বের করে পড়তে শুরু করে দিয়েছে। মানে বাড়ি থেকে একটা কিন্তু বই নিয়ে এসছে পড়ার জন্য। এই হচ্ছে আমার মেয়ে। এরপর চোখটা একটু লেগে এসেছিল, আর চোখ যখন খুললো তখন বাইরে তাকিয়ে দেখলাম যে আমাদের ট্রেন তুন্দলা জংশন পার করছে। উল্টো দিকে যে ট্রেনটা রয়েছে সেটা হাওড়া বিকানির লোকাল। এটা এই হাওড়া বিকানির লোকালটা এই দিক থেকে এই তুন্দ্রা জংশন থেকে আলাদা হয়ে যাচ্ছে, আর আমাদের ট্রেন কিন্তু আলাদা দিকে চলে যাচ্ছে। পরন্ত বিকেলে ট্রেন দুরন্ত গতিতে ছুটে চলেছে। আর দেখুন ওই দিকের আকাশটা কেমন লাগছে, এটা মানে একটা আলোর ছটা, একটা অন্ধকারাচ্ছন্ন, দারুণ লাগছে। কিন্তু প্রায় একদিন হয়ে গেল, তারপরেও দেখুন এই যে ট্রেনের টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে এরা, যারা কাজ করছে তারা কিন্তু প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে। এই টয়লেটটা সারাক্ষণ পরিষ্কার করছে। এত আগে কিন্তু এরকম ছিল না, মানে এরকম পরিষ্কার থাকতো না। এখন কিন্তু সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এই টয়লেটগুলো। মানে এটাই হচ্ছে যে এতক্ষণ ধরে চলার পরেও, লোকজন ব্যবহার করার পরেও কিন্তু এরা পরিষ্কার করছে বলেই আজকে এইরকম জায়গায় রয়েছে। এখন আমাদের ট্রেন কালকা বা নেতাজি এক্সপ্রেস হাওড়া থেকে 1288 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছালো উত্তরপ্রদেশের হাথরাস জাংশনে। ট্রেনটি নির্ধারিত সময়ের থেকে প্রায় 1.5 ঘন্টা দেরিতে চলছে। এই হাথরাস কিন্তু শুধুমাত্র একটা জংশন নয়, এটা হিংনগরী নামেও পরিচিত কিন্তু। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণের উচ্চ গুণসম্পন্ন হিং কিন্তু উৎপাদন হয় এই হাথরাসে। And also it is a major industrial hub renowned for its historical antique metal handicraft। বিশেষ করে ব্রোঞ্জের হস্তশিল্পের জন্য কিন্তু এই हाथरस विख्यात। इसके अलावा हाथरस का राबड़ी भी बहुत अच्छा मिलता है। আমাদের ট্রেন হাথরাস ছেড়ে দিল। এই হাথরাসের এত সুনাম থাকা সত্ত্বেও 2020 সালের সেপ্টেম্বর মাসে 19 বছরের একজন দলিত মহিলার উপর এক নির্মম অত্যাচারের জন্য এই হাথরাস খবরের শিরোনামে উঠে এসেছিল, যা হাথরাস ইনসিডেন্ট নামেও পরিচিত।
নেমে পড়লাম আলিগড় জংশনে। হাতরাসের পরে ট্রেন এসে পৌঁছালো আমাদের আলিগড় জংশনে। ট্রেনটি কিন্তু এখনও প্রায় 1.5 ঘন্টা মতন লেট চলছে। আর এই আলিগড় জংশন, যেটা আজকে আলিগড় নামে পরিচিত, সেটা কিন্তু আগে আলিগড় নাম ছিল না, আগে ছিল কল বা কলি। 12শো শতাব্দীতে এই আলিগড় কিন্তু রাজপুতদের শক্ত ঘাঁটি ছিল। পরবর্তীকালে এই মুঘল সময়ে কিন্তু এই আলিগড় গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। আর 18 শতকে স্যার সৈয়দ আহমেদ খান দ্বারা পরিচালিত সেই ঐতিহাসিক শিক্ষা সম্বন্ধীয় আলিগড় আন্দোলনের কথা তো আপনারা সবাই জানেন। দুরন্ত গতিতে ছুটে যাচ্ছে উল্টো দিক থেকে ট্রেন। আলিগড় জংশন ছেড়ে দিল আমাদের ট্রেন। এরপরে আরও দুটো স্টেশন, খুরজা আর হচ্ছে গাজিয়াবাদ জংশন। তারপরেই কিন্তু আমাদের ট্রেন পৌঁছাবে আমাদের ভারতের রাজধানী দিল্লিতে। পৌঁছে গেলাম দিল্লি জংশন। ঘড়িতে এখন বাজে রাত্র 10:50। আর আমাদের ট্রেন হাওড়া থেকে 1444 কিলোমিটার পথ অতিক্রম করে এখন এসে পৌঁছালো দিল্লি জংশনে। ট্রেনটি নির্দিষ্ট সময়ের থেকে প্রায় 2 ঘন্টা লেটে চলছে। কালকা পৌঁছেই শুরু হবে সেই আকর্ষণীয় টয় ট্রেন যাত্রা। আর হাতে যে 4-5 ঘন্টা সময় আছে তার মধ্যে একটু ঘুমিয়ে নেওয়া দরকার। তাই সোজা চলে গিয়েছিলাম আমার কামরার নির্ধারিত বিছানায়। ঘড়িতে এখন বাজে 3:34। আর আমাদের ট্রেন এখন ঢুকছে হচ্ছে চণ্ডীগড় জংশনে। হাওড়া থেকে 1687 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন পৌঁছে গেলাম চণ্ডীগড় জংশনে। নির্ধারিত সময়ের থেকে আমাদের ট্রেন প্রায় 2 ঘন্টা লেটে রয়েছে। আর এই চণ্ডীগড় স্টেশনের পরে রয়েছে চণ্ডী মন্দির স্টেশন, আর তারপরেই রয়েছে কালকা জংশন। ফাইনালি চণ্ডীগড় স্টেশন ছাড়লো 4:32-এ। তো প্রায় 1 ঘন্টা মতন, 3:42-এ ঢুকেছিল আর 4:32-এ ছাড়লো। 1 ঘন্টা মতন দাঁড়িয়ে, এবার জানি না কখন গিয়ে পৌঁছাবে। আর আপনারা যদি এই কালকা মেল বা টয় ট্রেনটা যদি না পান, যারা যারা টয় ট্রেনে জার্নি করতে পারে না বা টয় ট্রেনের টিকিট পায় না, তারা কিন্তু এই চণ্ডীগড় স্টেশন থেকে কিন্তু গাড়ি করে সোজা সিমলা চলে যায়। তো আপনারা যারা টয় ট্রেনের টিকিট পাচ্ছেন না, তারা কিন্তু এই চণ্ডীগড় স্টেশনে নেমেও গাড়ি করে সিমলা যেতে পারবেন। তার জন্য কিন্তু কালকা স্টেশনে যাওয়ার দরকার নেই। এরপর সমস্ত কিছু গোছগাছ করে রেডি হয়ে নিলাম। সবাই তখন ট্রেন কালকা স্টেশনে ঢোকার জন্য অধীর আগ্রহে অপেক্ষারত। আমার এই হাওড়া থেকে কালকা জার্নিতে যে আমরা যেখানে ট্রেনে যে বাড়তে রয়েছি তার পাশে আরও 3জন ছেলে রয়েছে, তাদের সঙ্গে পরিচয় হয়েছিল। তো তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। বল, তোর নাম কি? দিব্যজ্যোতি নাগ। দিব্যজ্যোতি। তোর? অর্পণ মুখার্জি। অর্পণ মুখার্জি। আর তোর? উৎসব দত্ত। হ্যাঁ। আর এরা 3জন কিন্তু বর্ধমান থেকে আসছে। তা তোরা প্রথমবার যাচ্ছিস? হ্যাঁ। সিমলা কাসল মানালি। তো এরা 3জনই যাচ্ছে এবং এরা হচ্ছে যে 12-এর পরীক্ষা দিয়েছে, তারপরে এরা বেরিয়ে পড়েছে বেড়াতে। মানে এদের লাইফটা কত ভালো যে ছোটবেলা থেকে জার্নি করছে বন্ধু মিলে। মানে এটা দেখে মানে অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে। যাই হোক, জার্নি ভালো হোক তোদের। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। ফাইনালি হাওড়া থেকে 1712 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছালাম কালকাতে। আমাদের ট্রেন নির্ধারিত সময়ের থেকে প্রায় 2 ঘন্টা লেটে রয়েছে। 3টেতে এই কালকাতে পৌঁছানোর কথা, এখন বাজে 5:05।
তো 2 ঘন্টা লেট রয়েছে। আর আমাদের ট্রেনটা দিয়েছে হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মে। তো এখান থেকে যেতে হবে 1 নম্বরের দিকে, টয় ট্রেন ধরতে হবে। আর কালকা পৌঁছানোর পরেই আমার সিমলা সিরিজের প্রথম জার্নি হাওড়া থেকে কালকা পর্যন্ত, এই প্রথম জার্নিটা শেষ হলো। পরবর্তী সিরিজে আমি আপনাদেরকে দেখাবো সেই কালকা থেকে সিমলার ঐতিহাসিক টয় ট্রেন জার্নি। তাই আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন, তাহলে আমার যে নতুন ভিডিও আসবে তার নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যাবেন।